গরুর গোবর পরিষ্কার করতে পারি না বলে আমার শ্বশুর শাশুড়ি যা তা বলে গালিগালাজ করতে থাকে আমাকে প্রতিদিন। আজও ইচ্ছে মতো বাপ মা তুলে গালি দিচ্ছেন আমার শাশুড়ি। চোখ থেকে অনবরত পানি পড়ছে। যাদের নিয়ে গালমন্দ করছে তাদের কেউই আর এই পৃথিবীতে নেই। আমি এক অসহায় এতিম নারী। তাই এত অত্যাচার সহ্য করেও শ্বশুর বাড়িতে পড়ে আছি। কারণ দুটো: আমার যাওয়ার কোনো জায়গা নেই, এবং বোবা সে স্বামীকে অন্ধের মতো ভালোবাসি। বোবা এ কারণে বলার কারণ, তিনি আমার ভালো মন্দ কোনো বিষয় নিয়ে একটা কথাও বলেন না শ্বশুর শাশুড়ির সামনে। বাবা মায়ের একমাত্র সন্তান হওয়ার কারণে উনিও ওনাদের সকল অন্যায়কে এড়িয়ে চলেন। পরে না ওনারা কষ্ট পেয়ে আফসোস করে যে আর একটা সন্তান হলে সেও বুঝতো ওনাদের। নিজের থেকে ভাইয়ের বাড়িতে চলে গিয়েছিলাম রাগ করে। বেশি দিন থাকতে পারিনি। ভাবি কথা শোনাতো ইনিয়ে বিনিয়ে, সব কিছু মানিয়ে নিয়ে সংসার করতে বলতো। প্রথম প্রথম একদিন রাগ করে থাকলেও পরে আর থাকতে পারতাম না। বোবা মানুষটাকে মানসিক ও শারীরিকভাবে ভীষণ অনুভব করতাম। শেষে নিজের থেকেই টেক্সট করতাম আমার স্বামী স্বপনকে। উনি এসে নিয়ে যেতেন সাথে সাথে আমায়। একবার মধ্যরাতে নিয়ে যেতে বলায় তখনই মোটরসাইকেল নিয়ে রওনা দিয়ে ভোর রাতে এসে নিয়ে গিয়েছিল আমায়। লজ্জায় মাথা খেয়ে সে বাড়িতে গিয়ে দাঁড়াতাম। অবশ্য তখন কোনো কথার খোঁটা শুনতে হতো না। বাড়িতে আসার 2 দিন পর থেকে কাহানি শুরু হতো। গল্প শুনেছিলাম আমার শাশুড়িকে ওনার শাশুড়ি মারধর পর্যন্ত করতেন, এবং ওনার জায়গা হয়েছিল কিছুদিনের জন্য গোয়ালঘরে। পরে গ্রাম্য সালিসির মাধ্যমে ওনাকে ঘরে তোলা হয়। ওনার অন্যায় ছিল একটাই: উনি বিয়ের প্রথম দিন এসে শাশুড়িমার পা ছুঁয়ে সালাম করেননি। অথচ আমাদের মুসলিম ধর্মে পা ছুঁয়ে সালাম করার কোনো নিয়ম নেই, যা লোকসমাজে প্রচলিত একটা নিয়ম মাত্র। আমার শাশুড়ি নিজে যে কষ্টগুলো পেয়েছেন, ঠিক একই কষ্টগুলো আমাকে দেওয়ার চেষ্টা করেন সবসময়। নিজে যেসব কষ্ট সহ্য করেছেন, আমি সেসব থেকে সহজে রেহাই পেয়ে যাব, তা ওনার চক্ষুশূল ছিল। আমার শাশুড়ির মতো শাশুড়ি আমি হব না ভবিষ্যতে। যে কষ্টগুলো আমি সহ্য করেছি, আল্লাহ পাক আমাকে ছেলের সন্তান দান করলে তার বউকে বেশ যত্নে রাখবো আমি। আমার এ সময় থেকে শিক্ষা নিয়ে পরবর্তী সময়ে কাজে লাগাবো আমি, ইনশাআল্লাহ। বিয়ে হয়েছে 8 মাস, এখনো স্বামীর মন বুঝলাম না। অবশ্য মানুষের মন বুঝতে পারার মতো জটিল কাজ পৃথিবীতে কম আছে। কখনো মুখ ফুটে কিছু বলে না। সারাদিন কি অত্যাচার চলে আমার উপর। কারণ আগে 2-3 বার উনি বলেছিলেন, চুপ করেছিলেন। পরে বলে দেন, একমাত্র বউ আমি এ বাড়ির, তাই সব কিছু হাসি মুখে মেনে নিতে হবে আমায়। ছলছল চোখ নিয়ে বলেছিলাম, ঠিক আছে। কিন্তু দিন দিন আমার শাশুড়ি তুচ্ছ বিষয় নিয়ে সংসারে অশান্তি সৃষ্টির জন্য এক অভিনব প্রতিযোগিতা শুরু হলো। আশেপাশে মানুষজন আফসোস করতে লাগলো আমার দুঃখ কষ্ট দেখে। এর মধ্যে শ্বশুর শাশুড়ি কিছুদিনের জন্য মেহমানের বাড়িতে বেড়াতে গেল। ঝামেলা ও অশান্তিমুক্ত জীবন চলছিল আমার আর স্বপনের। প্রায় 2 সপ্তাহ পর ওনারা বাড়িতে ফিরলেন। আগের মতো ওনাদের সেবা করা শুরু করলাম। কিন্তু ওনাদের ব্যবহারের আগের চেয়ে কয়েক গুণ বেশি খারাপ লাগছে আমার কাছে। আড়াল থেকে শুনতে পেলাম আমাকে এ বাড়ি থেকে তাড়িয়ে ওনাদের কোনো এক আত্মীয়র মেয়েকে বউ করে আনবে ছেলের। ভিতর ডুকরে কেঁদে উঠল। চোখ ভিজে গেল আমার। রাতে থাকতে না পেরে কাঁদতে কাঁদতে স্বপনের কাছে বললাম। সে হেসে উড়িয়ে দিল। আমায় বুকে জড়িয়ে সান্ত্বনা দেয়, এমন কিছু হবে না। আমি পরম শান্তিতে সে বুকে ভেজা চোখ মুছে নিই। আমার পরম শান্তির স্থান খুব কম ছিল। আজ শুনলাম ডিভোর্স পেপার তৈরি হয়ে গেছে। আমাদের আলাদা হয়ে যেতে হবে। স্বপন স্যার তখনও স্কুল থেকে বাড়িতে ফেরেননি। অপেক্ষা করছি কখন ফিরবে। উনি ঘরে প্রবেশের সঙ্গে সঙ্গে ওনার শার্টের কলার ধরে টান মেরে ডিভোর্সের কথা বলতে থাকি। কোনো উত্তর না আসায় পাগলের মতো মারতে থাকি ওনাকে। আমাকে শান্ত করার বৃথা চেষ্টা করেন না উনি। কিছু সময় পর নিজেই শান্ত হয়ে যাই আর বলি, আমি আইনি সাহায্য নিব। বিনা কারণে আমাকে ডিভোর্স দেওয়া তার জন্য। লিমা, আমি পাগলামি করো না। আমার এখানে কিছু করার নাই। আম্মা বলেছে, হয় ওনাকে, না হয়
তোমাকে বেছে নিতে। আমি কি করব বলতে পারো? উনি আমার মা, ওনার চোখের পানি আমার পক্ষে সহ্য করা সম্ভব নয়। আমার চোখের পানির কোনো দাম নেই? তোমার মা যে অন্যায়গুলো করে আসছে এতদিন থেকে, তা দেখেও না দেখার ভান করেছিলে তুমি। শুরু থেকে ওনাকে একটু একটু করে বোঝালে আজকে এই দিন আসতো না আমাদের মাঝে। ভাবতে পারো, তোমার খামখেয়ালি বোবা প্রাণীর আচরণের জন্য আজ তোমার মা আমাদের মাঝে দেওয়াল হয়ে দাঁড়িয়েছে। তাহলে আমি কি করব বলে দাও? আত্মহত্যা ছাড়া তো অন্য কোনো পথ খোলা নেই আমার। একপাশে মায়ের চোখের পানি ফেলে এই বউ বাড়িতে থাকলে তিনি বিষ খাবেন, অন্যদিকে বউ কেঁদে বলেন আইনের সাহায্য নেবে। এর চেয়ে বড় সমাধান হচ্ছে আমার মৃত্যু। ইমোশনাল ব্ল্যাকমেল বন্ধ করুন। আল্লাহ সহ্য করবে না এত অন্যায়, অবিচার। আপনি শুধু আইনের বিষয়টা লক্ষ্য করলেন। আমি যে আপনাকে কতটা থাক, ওই পবিত্র শব্দটা আর আপনার সঙ্গে যায় না। যা করার আমি করব। মায়ের সাথে, শাশুড়ির সাথে আমিই কথা বলবো এক্ষুনি। মা, আমি এ বাড়ি ছেড়ে কোত্থাও যাব না। আমি এতিম, আমার পরিবার থেকে দামি উপহার, টাকা পয়সা না পাওয়ার কারণে এমন করেছেন। সব কিছু জেনেও তো আমাকে এই সংসারে এনেছিলেন আপনারা। তাহলে আজ কেন এত অন্যায়, অত্যাচার, জুলুম আমার উপর? আমি কি মানুষ নই? ক্লান্তি, অবসাদ, ভালো লাগা, খারাপ লাগা কিছু কি নেই আমার মধ্যে? চুপ করো বেয়াদবের বাচ্চা। শাশুড়ির মুখে মুখে তর্ক। ঠিক এজন্যই তোর মতো ফকিন্নি এই বাড়িতে রাখবো না আমি। আর স্বপন কই বাবা? তুই এক্ষুনি বের কর এই ডাইনি পিচাসিনীকে আমার বাড়ি থেকে। শান্ত হন মা। আমি আপনার সব কথা শুনি, কোনো কথাটা তো অমান্য করি না। তাহলে কেন আমাকে স্বামী ছাড়া করবেন? একবার ভাবেন আমার বয়সে আপনি স্বামী ছাড়া হলে কি হতো? কেমন লাগতো আপনার? আমার দিকে দুটো স্যান্ডেল উড়ে আসলো, তবু থামলাম না। চোখের পানি নিয়ে চিৎকার করতে লাগলাম, আমি গরুর সব গোবর পরিষ্কার করব মা। প্রয়োজনে গরুর গোবর খাবো, তবুও আমার সংসার ভাঙবেন না। আমার যাওয়ার কোনো জায়গা নেই মা। কাঁদতে কাঁদতে আঙিনায় গড়াগড়ি দেই। শাশুড়িকে, শ্বশুর আর আমাকে, স্বপনকে নিয়ে যায়। অনেকবার চেষ্টা করলাম, গ্রামের চেয়ারম্যান এসে বোঝালেন পাষণ্ড সেই মহিলাকে, স্বপনকে, কিন্তু কোনো লাভ হলো না। স্বপন তার মায়ের সিদ্ধান্তকে মেনে নিয়েছে। তার ন্যায় আর অন্যায় যাই হোক, মায়ের মানে যাতে কষ্ট না লাগে সেজন্য অন্যের মন, সংসার নষ্ট করতে দ্বিধা হলো না তার। আইনি সাহায্য নিলাম না। শুনেছি আদালতের জমির ঘাসগুলো টাকা চায় মামলার বিষয়ে। আমি একা, কে লড়বে আমার হয়ে? তাই চলে আসলাম সে বাড়ি থেকে। আসার সময় স্বপনের হাতে একটা ছোট্ট ব্যাগ দিয়ে বলল, এটা তোমার। আমার মা যেমন আমার কাছে সব কিছু, তেমনি তোমার মায়ের শেষ স্মৃতিটুকু শুধুমাত্র তোমার অধিকার। ভাইয়ের সংসারে আছি কয়েকদিন হবে, এর মধ্যে পাড়া প্রতিবেশীর মধ্যে নানান কথা শুরু হয়ে গেছে। ভাবিও মুখ অন্ধকার করে রাখে, আমি সব বুঝতে পারি। সাধারণ জীবনের বিনা পাপে দোষী এই আমির যন্ত্রণাটা কেউ বুঝতে চাইল না। সেই ব্যাগে ছিল আমার মায়ের দেওয়া কিছু গহনা, 4-5 ভরির মতো হবে। যত্ন করে রেখেছি সেগুলো আমি। মধ্যরাতে বাথরুমে যাওয়ার জন্য উঠলে শুনতে পাই ভাবির গলা, মায়ের গহনাতে তো আমাদের মানে তোমার ভাইয়ের ভাগ আছে। মেয়ের বড় হচ্ছে, ওরও তো প্রাপ্য দাদির গহনা, কি বলো? তুমি ঠিকই বলেছ মোহনার মা, গহনাগুলি লিমার থেকে নিতে হবে আমাদের কালকে। কাল কেন গো, এক্ষুনি চলো। এখন না লিমা ঘুমাচ্ছে, কাল সকালেই নিব। কিন্তু যদি দিতে না চাই? না দিতে চাইলে হলো, ও তো ঘাড়ের উপর বসে বসে গিলছে, এর দায় কার? দরকার হলে লিমাকে কৌশলে খুন করে আত্মহত্যার প্রচারণা চালিয়ে গহনা হাতে নিব আমি, ভাবি। আচ্ছা হয়েছে, এবার ঘুমাও। কাল সকালে এ নিয়ে কথা বলবো আমি ওর সাথে। হাত পা কাঁপছে সব শুনে, অবিশ্বাস্য এলোমেলো লাগছে। ভোর রাতের আগে বোরখা পরে, গহনার ব্যাগ, কাপড় সাথে নিয়ে, প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে চুপি চুপি বাড়ি থেকে বের হয়ে জনশূন্য রাস্তা দিয়ে ছুটতে থাকলাম প্রাণপণে। ছুটতে ছুটতে হাঁপিয়ে গিয়েছি, পানির তেষ্টা পেল খুব। কিন্তু এখন পানি পাবো কোথায়? মাটিতে কিছুক্ষণ বসে থেকে আবারও রাস্তা, জঙ্গলের পথ দিয়ে ছুটতে থাকলাম। ছোটার সময় রাস্তার পাশে একটা ঘুমন্ত কুকুরের গায়ে পড়ে গেলাম। বিকটভাবে কুকুরটা চিৎকার করতে থাকে, ভয়ে কলিজা শুকিয়ে যায় আমার।
আমি উঠে দাঁড়াতে কুকুরটা তেড়ে আসে আমার কাছে। আমি ভয়ে চোখ বন্ধ করে অজ্ঞান প্রায়। বড় দোয়া পড়া শুরু করেছে। কুকুরটা নিচ থেকে চিৎকার করতে করতে দূরে চলে যায়। এবার দ্রুত গতিতে হাঁটতে শুরু করলাম। আমাদের গ্রাম পেরিয়ে অন্য গ্রামের শেষ সীমানায় এসে পৌঁছেছি। আর হাঁটার শক্তি নেই। আমার ফজরের আজান কানে আসছে। ওই অবস্থায় রাস্তার ধারে শুয়ে পড়লাম। কখন ঘুমিয়ে গেছি বুঝতে পারিনি। পাখির কলরবে ঘুম ভাঙল। তাড়াতাড়ি উঠে স্বাভাবিক হই। আবার পায়ে হাঁটা শুরু করি। অনেকক্ষণ পর একটা ভ্যান গাড়ি দেখতে পারি। আর সেই গাড়িতে উঠে পার্বতীপুর যাব বলি। আমার জানা মতে এখান থেকে ঢাকার বাসে উঠতে হলে পার্বতীপুর স্টেশন যেতে হবে। ভ্যান চালক এত সকালে কোনো একা বের হয়েছি এ নিয়ে নানান প্রশ্ন করে। বলি, আমার স্বামী খুব অসুস্থ, তাই তাড়াতাড়ি যেতে হবে। আমাকে জলদি নিয়ে চলেন আমায় বাস স্টেশনে। এ কথা শুনে ভ্যান চালক একটু গতি বাড়িয়ে দিলেন পায়ের। সকাল ৮টার বাসে উঠে বসলাম ঢাকার উদ্দেশ্যে। সাথে ১ লিটার পানি, দুটো পাউরুটি। কারণ পেটে আমার ভীষণ ক্ষুধা। এভাবে পাউরুটি খাবেন না, গলায় লেগে যাবে। এই কথাটা শুনতে পেলাম। পাশে ঘুরে দেখি একটা ছেলে আমার পাশের সিটে বসতে বসতে কথাগুলো বলছে। লজ্জা পেলাম অপরিচিত এক মানুষের সামনে। কথা বলতে ইচ্ছে না করলেও ছেলেটা পানি খেতে বলায় পুরো ১ বোতল পানি খেয়ে স্বস্তির শ্বাস নিয়ে ওনাকে বললাম, আসলে আমার ভীষণ ক্ষুধা লেগেছিল। কেন, বাসা থেকে কিছু খেয়ে বের হননি বুঝি? না, কিছু খাওয়া হয়নি, অনেক সকাল সকাল তাই। আমি যদি মধ্যরাতে কোথাও রওনা দিই, মা আমাকে না খাইয়ে ছাড়েন না। এখানে ফুলবাড়িতে এসেছিলাম খালার বাসায়। উনিও একই কাজ করেছেন এবং সঙ্গে খাবার দিয়েছেন। আপনি চাইলে সেই খাবার খেতে পারেন। লাগবে না ধন্যবাদ, আমার ক্ষুধা মিটে গেছে। আর আমার মা কয়েক মাস আগে মারা গেছেন। তাই এত আদর যত্ন করার কেউ নেই। আমার বাবাও চলে গেছেন সেই ছোট্টবেলায়। দুঃখিত, আমারও বাবা নেই। আমরা ৪ ভাই বোন। আপনারা? আমি একলা, এই পৃথিবীতে অন্য কেউ নেই আমার। এমন উত্তর শুনে থমকে গেল ছেলেটা। বাস ছুটছে নিজ গতিতে। জানলা দিয়ে বাইরে মুখ বের করে ভেজা চোখে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছি। বাসের জানলা দিয়ে এভাবে মাথা বের করে রাখবেন না। যে কোনো সময় বিপদ হতে পারে ছেলেটা। এবার আমার বিরক্ত লাগলো। আমি নিজেকে একটু ভালো রাখার জন্য প্রকৃতি দেখছি আর উনি সেটা তো ভেটো দিল। শুনলাম না। আরো বেশি করে মাথা বাহির করে হাত বের করলাম একটা। হঠাৎ খুব পাশ দিয়ে একটা বাস ছুটে আসলো। উনি জোরে একটা টান দিয়ে জানলা থেকে বের করলেন আমায়। ভীষণ ভয় পেয়ে নিজেকে অপরাধী মনে পড়ল। কি বিপদটাই না হতো এক্ষুনি। আমার বরং ওনার কথা শুনলে ভালো হতো। জানতে পারলাম ওনার নাম অনিক। গল্প করতে করতে আমরা অতীতের সব কিছু বললাম ওনাকে। সেই সাথে কাঁদতে লাগলাম। টিস্যু এগিয়ে দিলেন সামনে। চোখের পানি মুছে শক্ত হতে বললেন। আমার যাওয়ার কোনো জায়গা নেই। এটা শুনে উনি বললেন, আমি চাইলে ওনার বাড়ি যেতে পারি। কুষ্টিয়া চুয়ারডাঙ্গার কোনো এক গ্রামে ওনার বাড়ি। আমি যেতে অসম্মতি জানাই। আচ্ছা, যাবেন না, ঠিক আছে। ঢাকায় নেমে কোথায় যাবেন? জানি না, যাবো কোথাও একটা। আল্লাহর দুনিয়ার জায়গার তো অভাব নাই। এই দুনিয়ায় কিন্তু খারাপ মানুষেরও অভাব নেই। আপনি একা মেয়ে মানুষ, বিপদের সবসময় আপনার চারিদিকে ঘুরঘুর করবে। তার চেয়ে আমার সাথে চলুন। ঢাকায় নেমে সেখান থেকে বোনের হোস্টেলে থাকবেন। ২-৩ দিন পর আমরা ৩ জনে রওনা দিব একসাথে। কিছুদিন পর আমার বোনের বিয়ে। আপনি না হয় ওর বিয়ের পর চলে আসবেন, যেখানে ইচ্ছা। কিন্তু এই দুঃসময়ে আমি আপনাকে একা ছাড়তে পারবো না। রিস্ক যেহেতু নিতেই হবে, তাই অনিক নামের ছেলেটার কথায় রাজি হলাম। মনে অজানা অসংখ্য ভয় থাকা সত্ত্বেও মুক্তা আপু অনিকের বোনের সাথে ২ দিন থাকলাম ভালোভাবে। ঠিক হলো, ওনার গ্রামে গিয়ে বলবো আমি মুক্তা আপুর বান্ধবীর ছোট বোন। বিয়েতে বান্ধবী আসতে পারবে না বলে আমি এসেছি। সময় মতো পৌঁছালাম মুক্তা আপুদের বাড়ি। গল্পের মতো সুন্দর বাড়ি। বিশাল এলাকা জুড়ে বাড়িটা বেশ পুরনো, তবে সুন্দর। হয়তো বিয়ে উপলক্ষে নতুন করে রং করেছে বাড়িরও আসবাবপত্রগুলি। মুক্তা আপুর বান্ধবীর ছোট বোন হিসাবে ভালোই সমাদর থাকতে লাগলাম সেখানে। বাড়িতে আরও দুটো যমজ মেয়ে আছে, সঙ্গী ও সাথী। তারা আমার সমবয়সী। কয়েকদিনে তাদের সাথে বেশ ভাব হয়ে গেছে আমার। আন্টি বেশ রাগী, তবে মানুষ ভালো, এ কয়দিনে যা বুঝলাম। আস্তে আস্তে বিয়ের দিন ঘনিয়ে আসলো।
বিয়েতে সকলের মতো আমিও সুন্দর করে সাজগোজ করলাম। প্রথমে আন্টি দেখে বলল, মা লিমা, তোমাকে শাড়িটা বেশ মানিয়েছে। শুনে ভালো লাগলো আমার। সঙ্গী সাথীও সাথে বসে আছে। এমন সময় অনিক এসে ওদেরকে বলল, মা ডাকছে তোদের। ওরা উঠে চলে গেলে আমার পাশে বসে দেওয়ালে গা এলিয়ে দিয়ে বললেন, একমাত্র ভাই তাই বড্ড ধকল যাচ্ছে আমার উপর দিয়ে। অনেকটা দায়িত্ব আমার বোনদের প্রতি। কথাটা শুনে আমার ভাইয়ের কথা মনে পড়ল, মন খারাপ হয়ে গেল। শাড়িতে কিন্তু আপনাকে অন্যরকম সুন্দর লাগে লিমা। আর চোখে কালো কাজল। এ কথা বলা শেষ না হতেই ওনার ডাক পড়ল। যেতে যেতে বলে গেল, বাকিটা অন্য সময় বলবো। কেমন জানি একটা লজ্জা লাগলো আমার। এভাবে আগে কেউ বলেনি আমায়। সুন্দরভাবে বিয়ে সম্পূর্ণ হলো। 7 দিন হয়ে গেছে বিয়ের। মুক্তা আপু শ্বশুরবাড়িতে। বারান্দায় বসে আছি। অনেক এসে বলল, এই নিন আপনার গহনার ব্যাগ। হাত বাড়িয়ে নিলাম। আমি কাল সকালে ঢাকায় যাব। আপনি যাবেন আমার সাথে? কি বলবো ভেবে পাচ্ছিলাম না। আসলে এবারই পরিবেশে আমি নিজেকে মানিয়ে নিয়েছি এ কয়দিনে। আমি আর কিছুদিন আপনাদের বাড়িতে থাকলে কি খুব সমস্যা হবে? আপনার বাড়ির পিছনে আমি একটা গরুর খামার করতে চাই। আমার মায়ের গহনাগুলো বিক্রি করে। পাগল হয়ে গেছেন? মায়ের শেষ স্মৃতি বিক্রি করবেন কেন? আমাকে স্বাবলম্বী হতে হবে অনিক ভাই। অনেক সাহায্য করলেন। বাকি এই বিষয়ে একটু অভিভাবকের মতো সাহায্য করেন আমায়। ঠিক আছে, আমি মায়ের সাথে কথা বলে জানাচ্ছি বিষয়টা। কোনো কিছু না জানিয়ে ঢাকায় চলে গেছেন তিনি। আমি ঘুম থেকে ওঠার আগে হঠাৎ নিজেকে পরগাছা মনে হতে লাগলো খুব করে। অজানা ভয়ে কুঁকড়ে গেলাম। হাত পা বরফের ন্যায় শীতল হয়ে গেল। আন্টিকে খুঁজে পেলাম রান্নাঘরে রান্না করছিল। অপরাধীর মতো দাঁড়িয়ে ওনার কাছে একটু সময় চাইলাম আমার সমস্ত ঘটনা বলার জন্য। ঘরে এসে আন্টিকে সব কিছু শুনে আমাকে জড়িয়ে ধরে বললেন, মারে, তোর মতো সময় আমিও পার করে এসেছি এক সময়। খুব অল্প বয়সে বিয়ে হওয়ায় কিছুই বুঝতাম না। তারপর কি থেকে কি হয়ে গেল। বাবার বাড়িতে অনেক দিন ছিলাম। তারপর আবার এই বাড়ির বউ হয়ে এলাম। ছেলেমেয়েদের নিয়ে সুখের শেষ ছিল না। কিন্তু 3 বছর আগে তিনি চলে গেছেন আমাদের ছেড়ে। কথাগুলো বলে আঁচল চোখ মুছলেন তিনি। তোমাকে স্বাবলম্বী হতে হবে না। দেখো, আল্লাহর রহমতে তোমার আঙ্কেলের পরিশ্রমে কত কিছু রয়েছে আমাদের। তুমি সঙ্গী সাথীর সাথে থেকো এ বাড়ির মেয়ে হয়ে। আমার চোখ থেকে পানি পড়ছিল। সঙ্গী সাথী এসে আমাকে পুকুর ঘাটে নিয়ে গেল মন ভালো করার জন্য। বেশ ভালো আছি এখানে। সঙ্গী সাথীর সাথে কলেজে ভর্তি হয়েছি। নিজের মেয়ের মতো করে আদর যত্নে করে রাখতেন আন্টি আমাকে। ভালো মন্দ সব কিছু সবসময় খোঁজ রাখতেন। এত সুখ কি সইবে আমার কপালে? প্রায় এই ভাবনা হয় আমার। আন্টি হঠাৎ হাত ভেঙে যায় রিক্সা থেকে পড়ে গিয়ে। তখন দিনরাত জেগে ওনার সেবা শুশ্রূষা করেছি। অসুস্থ অবস্থায় উনি বলেছিলেন, এর জন্য আমার একটা বড় উপহার পাওনা আছে। আন্টি সুস্থ হলে উপহার পেলাম। ওনাকে মা বলে ডাকার উপহার। আমার জীবনের শ্রেষ্ঠ পাওয়া। বিয়ের রাতে জানতে পারি প্রথম দেখায় আমাকে পছন্দ হয়েছিল ওনার। তাই নিজের থেকে এত কিছু করেছেন আমাকে বউ হিসাবে পাওয়ার জন্য। আমি নিজেকে ডিভোর্সি বলায় মুখ চেপে ধরে বললেন, এ কথা যেন জীবনে আর কখনো উচ্চারণ না করি আমি। স্বামী হিসেবে এটাই তার আদেশ। 9 বছর সংসার করছি। 3 ছেলে মেয়ে হয়েছে আমাদের। সঙ্গী সাথীর বিয়ে হয়েছে। শাশুড়িমা সহ আমাদের 6 জনের পরিবার। শাশুড়ি কখনো এত ভালো হতে পারে আমার কল্পনার বাহিরে ছিল। আমার মায়ের প্রতিচ্ছবি দেখতে পাই আমি ওনার মাঝে। শাশুড়ির সম্পর্কে যে ভয়াবহ ধারণা ছিল আমার তা ভেঙে গেছে। আসলে পৃথিবীতে মানুষ ভালো আছে। বহুদিন ইচ্ছে ছিল বাবা মার কবর দেখতে যাব। সবাই মিলে আজ এসেছি দিনাজপুরে। ভাইয়ার বাড়িতে উঠেছি। এতদিন পর আমাকে আমার সুখের পরিবারকে পেয়ে আদর যত্নের কমতি করেন এই ভাই ভাবি। খোঁজ নিয়ে জানতে পারি স্বপনের মা বাবা ভীষণ অসহায়ভাবে দিন যাপন করেছে। স্বপন নাকি জেলে ছিল পরের বউয়ের মামলায়। লোকমুখে শোনা ওনাদের শয়নকক্ষ নাকি এখন সেই গোয়াল ঘরে। আল্লাহ সকল মানুষকে হেদায়েত দান করুক। আলহামদুলিল্লাহ, আমি আমার পরিবারকে নিয়ে অনেক সুখে আছি। সমাপ্ত। গল্পটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।